বাড়ালো ঝালনার ধারের বাইরে। পানির ছিটিকে হাতে পড়ার সাথে সাথে এসে ভিড়ল তার চোখে মুখেও। ফোঁটা ফোঁটা পানি। আবেশে এক মুহূর্ত চোখ বুঝতে হুট করে কানে এলো স্বাক্ষর গলা, মিসেস এশান। আচমকা ডাকটা শুনে দিতি কিছুটা চমকালেও চোখ মেলে চাইল। পর মুহূর্তেই গলাটা কেমন শোনালো কি স্বাক্ষর, নাকি নিজেরই এমন শিরশিরে অনুভূতি হলো। দিতি সে শিরশিরে অনুভূতিটা প্রকাশ না করে ঘাড় বাঁকালো, বুড়ো কুঁচকে তাকিয়ে বলল, কি? সাক্ষ্য কয়েক কদম দূরত্বেই দাঁড়ালো, বুকে হাত গুজে দাঁড়িয়ে মুহূর্তে শুধালো, কি বদনাম করে এলেন আমার নামে? যে সাক্ষ্য এশান আঘাত হওয়ার পরও বউয়ের থেকে দূরে থেকেছে, তার নামে এমন একটা বদনাম করলেন কেন? দিতি কিছুই বুঝলো না যেন। বিভ্রান্ত হয়ে ভাবলো কি বদনাম করেছে। তা দেখে সাক্ষ্য চাপা হাসলো, মজা পেল যেন এই প্রথম দিতিকে বিভ্রান্ত দেখে। ফের আবারও দিতিকে বিভ্রান্ত করতে ভ্রু নাচিয়ে বলল, আমার মতো সচ্চরিত্রের ছেলে আর দুটো পাবেন কোথাও? এখন তো মানুষ বলে বেড়াবে আমার চরিত্র খারাপ। বউকে নিয়ে বন্ধুর বিয়েতে এসে বউয়ের সাথে আহা সৎ চরিত্র, উপর দিয়ে ভদ্র গম্ভীর রূপ দেখিয়ে ভেতর ভেতরে যে দিতিকে একা পেলে কাছে ঘেঁষে। এসব কি? দিতি বুড়ো বাঁকালো প্রায় সঙ্গে সঙ্গে। মুহূর্তে বলে উঠল, বউয়ের সাথে কি? সাক্ষ্য গলা একটু গম্ভীর বানিয়ে এবারে বলল, কিছু না। কে বলেছিল এই ছোট পোলা নিয়ে বাইরে যেতে? বলেছিলাম আমি। দিতি শুধু কপাল কুঁচকায়। বাহিরে গেল সে মুখে হাত দিয়ে রেখেছিল যাতে কারোর চোখে না পড়ে। স্বাক্ষর ত্রিং বিরিং বন্ধু দুটো অবশ্য বারবার তাকিয়ে জিজ্ঞেস করেছে মুখে হাত দিয়ে রেখেছে কেন। দিতি আবার কথা আর সাম্য সরতেই নিধির সামনে ইচ্ছে করে হাত সরিয়ে নিয়েছিল। তখন হুট করেই শামীম এসেছিল, দেখে নিয়েছিল কি? দিতি আনমনে ভেবে হাসপাস করলো। আসলেই কি দেখেছে? ভেবেছিল তো কেবল নিধি দেখেছে। দিতি নিজের দিকটা নড়বড়ে টের পেলেও নিজের দিকটা মোটেই ছাড়ল না, বরং গলা শক্ত করে বলল, আপনার কথা মতো বাইরে যাব আমি। অবশ্যই। বদনাম যখন আমার নামে করছেন তখন আমার অনুমতি নিয়ে বাইরে যাওয়া উচিত ছিল না? আমি মোটেই আপনার নামে বদনাম করিনি। তবুও যখন আপনার নামে বদনাম হলো, আর মানে আপনি দোষী। কাট কাট স্বরে কথাগুলো বলে থামল দিতি। সাক্ষ্য ভুরু বাঁকায় এক কদম এগিয়ে প্রশ্ন ছুড়ল, আবার বলুন, কে দোষী? দিতি ভাবল দোষী নয়। দিদি কার জন্য ফোন দেখেছিল, কার জন্য গ্রুপের সব মেসেজ পড়েছিল? সাক্ষ্যর জন্যই। তার মানে সাক্ষ্যই দোষী। ফের আবারও দম নিয়ে বলল, অবশ্যই আপনি। আপনার কারণেই আমার মুখের 12টা বেজেছে। সাক্ষ্য এবারে ভুরু নাচিয়ে বলে উঠল, শিওর, 100% শিওর। এই পর্যায়ে সাক্ষ্য আচমকা হাত বাড়ালো। দিতির চিকন ফর্সা হাতটা টেনে ধরে নিজের দিকে নিয়ে আস্তে আস্তে বলল, ওকে, দোষ না করেই দোষী হচ্ছি যখন। এদিকে আসুন ম্যাম। দোষটা করেই দোষী হই না? আচমকা হ্যাঁচকা টানে দিতি থমকায়। নিজের অবস্থান তখন সাক্ষ্যর একদম সামনেই। কপাল কুঁচকে নিতেই টের পেল সাক্ষ্যর এক হাত তার কোমরে ঠেকেছে। দুজনের দূরত্ব বলতে ইঞ্চি কয়েক দূরত্ব। দিতি হুট করে শুধালো, মানে? সাক্ষ্য বাঁকা হাসে, নিজের মুখ এগাতে এগাতে কানের কাছে ফিসফিসিয়ে বলে উঠল, মিথ্যা দোষের দোষারোপ সাক্ষ্য এশান নিবে না ম্যাম। বুঝে শুনে দোষ দেওয়া উচিত ছিল তো। অতএব সাক্ষ্যর দেরি হলো না দিতির অদরে দখল নিতে। নিজের দোষ সত্যিকারের দোষ রূপেই প্রকাশ করলো অল্প স্বল্প সময় নিয়ে। অন্যদিকে আচমকা শান্ত শীতল আবেশে
দিতির অনুভূতি কেমন হওয়া উচিত তাই বোধহয় বুঝে উঠল না সে। অন্য সময় বেশ চতুর হলেও এই মুহূর্তে এসে আচমকা বোকা বনে গেল। ঠায় দাঁড়িয়ে থেকে সাক্ষ্য যখন তার দোষটা ফলিয়ে সরে দাঁড়ালো, দিতি শুধু ওইটুকুই বলল, সচ্চরিত্রের নমুনা ছিল এটা। বউকে কাছে টানলে অসৎ হয়ে যায় নাকি ম্যাম? দিতি ফোঁস করে শ্বাস ফেলল। প্রথমবারের মতো সাক্ষর এহেন কার্যকলাপে স্বাক্ষর কেন ভাবাবেগ না দেখে বলল, অসৎ হয় না, তবে আমি ভেবেছি আপনি বহু বর্দ আকাদের পর বউয়ের থেকে দূরে থেকেছেন, তাই ভরদই ভেবেছি। সাক্ষ্য বাঁকা হাসলো, দিতির দিকে চেয়ে বলে উঠল, দূরেই থেকেছিলাম মূলত অসভ্য না হতে। পরে ভাবলাম বউয়ের কাছে এত ভদ্রতা দেখিয়ে লাভটা কি? অভদ্র তো একদিন হতেই হতো। এটা তাহলে অভদ্রতার নমুনা ছিল? দিতির মুখ চাহনিতে কপট রাগ, গলা শক্ত। স্বাক্ষর শুধু হাসি পেল, তবুও হাসিটা চেপে রেখে ভুরু নাচিয়ে বলে উঠল, দোষ করেছি না? দেখলাম আসলেই দোষ করাটা কেমন। স্বাক্ষর মুখে চাপা হাসিটা দিতির সহ্য হয় না যেন। ফোঁস করে শ্বাস ফেলে বলে উঠল, হাসি চেপে রেখেছেন কেন? সাহস হলে সরাসরি হাসুন। আপনি মজা নিচ্ছেন? কি ভেবেছেন আমি অসহায় অবলা মেয়ে? আপনার ওই দোষ করাতে আমি হার মেনে নিব? একদমই না। চাইলেও আপনিও দোষী হতে পারেন ম্যাম। প্লিজ, আমি মোটেই দোষারোপ করব না। দিতি সাক্ষ্যকে এক হাতে ধাক্কা দিয়ে সরল, শুধু উত্তরে বলে উঠল, মানুষ আপনার মতো সুযোগের অপেক্ষায় থাকে না, খালি সুযোগের সৎ ব্যবহার করার ইচ্ছে নেই আমার। সাক্ষ্য হাসলো বড় গলা। এই কথা বলা মেয়েটাই রাতের বেলায় তার ঘুমন্ত অবস্থায় সুযোগ নিয়েছে। সাক্ষ্য যেতে যেতে বলে গেল, তবুও ভালো, সুযোগের সদ্ব্যবহার করেও তো। আর অস্বীকার করছি না দিতি এতটা সময় এই ভোলা ভাব নিয়ে চিন্তিত না হলেও এখন চিন্তা করছে। খালি মনে হচ্ছে যে কেউ তাকে দেখলে একটু আগের ঘটনাটা বুঝে যাবে। কথা সাম্য এদের সামনে যাবে কি করে? যে বিষয়টা একটি আগে অবধিও স্বাভাবিক ঠেকছিল তা এখন চিন্তার বিষয়। দিতি বেশে কয়েকবারই আয়না দেখল। এমন না যে স্বাক্ষর করা দোষের পর তার কোনো পরিবর্তন ঘটেছে, তবুও মনের ভেতর খসখস করছেই। দিতি এই চিন্তা নিয়েই তৈরি হয়ে বসে থাকতে সাক্ষ্য এলো, জিজ্ঞেস করলো, তৈরি আপনি? চলুন তাহলে। দিতি তবুও উঠল না। মুখে রাগ রাগ ভাব ফুটিয়ে শুধু জিজ্ঞেস করলো, কথা কোথায়? আছে বাইরে। সাম্যবাই কোথায়? সবাই বাইরে। কেন? দিতি আচমকা সাক্ষ্যর দিকে চাইল, দ্রুতই কাট কাট স্বরে বলল, আমি কথা আর সাম্যবাইয়ের সামনে কিভাবে যাব? হেঁটে যাবেন? হেঁটে না যেতে পারলে কোলে যাবেন। দিতি এবার সাক্ষ্যর সামনেই গেল, প্রশ্ন ছুড়ল, বোঝা যাচ্ছে কিছু? সাক্ষ্য এবারে বোধহয় বুঝে উঠল। বাহ বাহ, রাগ দাম দেখানো মেয়েটাও লজ্জা পাচ্ছে। সাক্ষ্যর হাসি পায় যেন। বুঝেও না বুঝার মতো বলল, কি ঢং করবেন না সাক্ষ্য? জলদি গিয়ে আমার জন্য একটা মাস্ক এনে দিন। মাস্ক? দিতি কপট রাগ দেখিয়েই বলল, তো আমি এই ফোলা ঠোঁট নিয়ে সবার সামনে ঘুরঘুর করব এখন? সাক্ষ্য এবারে ভুরু নাচালো। পেটে ফেটে হাসি পাচ্ছে যেন তার, তবুও মুখ গম্ভীর রেখে ভুরু নাচিয়ে বলল, সকালে না ঘুরঘুর করছেন? তাহলে এখন কি সমস্যা? সকালের হিসেব ভিন্ন ছিল, এখনকার হিসেব ভিন্ন। হাসি চেপেই বলল সাক্ষ্য। কেন? এতক্ষণে সাক্ষ্যর চেপে রাখা হাসিটা চোখে পড়ল দিতির। রেগে মুহূর্তেই বলল, মজা নিচ্ছেন আপনি? মাস্ক আনবেন কি আনবেন না
সাক্ষ্য বুড়ো নাচালো, বলল, না আনলে আপনার ঠোঁটের অবস্থা এর চেয়েও বেগতি করব। দেখি আপনি কি করে ছোট ভাই বোনের সামনে ঘুরঘুর করেন। এতটা প্রতিশোধ স্পর্ধা আশ্চর্য। অদিতি আন্টির মেয়ে লজ্জা পায়, এটা এক আশ্চর্যজনক বিষয়। তার চেয়েও আশ্চর্যজনক বিষয় মিসেস দিতিকা তাসনিম কিনা আরেকজনের ঠোঁট নিয়ে চক্রান্ত করছে। এটুকু বলে সাক্ষ্য পা বাড়ালো। দিতি শুধু ফোঁস শ্বাস তুলে বলল, সুযোগ আমারও আসবে স্যার, আমিও তখন মুনাফা মূলধনে শোধ করব। কথা সাম্য নিচে দাঁড়ানো গাড়ির সামনে। দিতিরা আসতেই রওনা দিবে ওরা। সাম্য অনেকটা সময় ব্যালকনিতে চাইল। ওটা স্নেহার ব্যালকনি। এই যে বিদায় নিয়ে চলে এলো স্নেহা, তার দিকে তাকিয়েছিল কেমন করে। সাম্যর ধারণা এই মেয়েকে প্রপোজ করলে রাজি হয়ে যেত, কিন্তু বড় ভাইয়ের বন্ধুর বোন বলে কথা, তাই সাহস হয়নি। অতএব কথাকে বিরক্ত করতে বলল, কাঁথার বাচ্চা শোন, প্রপোজটা কি এখনই করা উচিত ছিল? পরে যদি ভুলে যায়? আমার কাছে তো ফোন নাম্বারও নেই, তোর কাছে কি আছে? কথা ক্লান্ত চোখে চাইল। স্নেহা নিজেই সাম্যর ফোন নাম্বার, সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের নাম সব নিয়েছে কথা থেকে। দুই পক্ষের টান দেখে তার কেমন একটা রাগ হচ্ছিল বোধহয়, আবার বোধহয় খারাপও লাগছিল। তবে প্রকাশ করলো না, শুধু বলল, আছে। সাম্য এবারে বলল, তা ভালো, কিন্তু প্রপোজটা স্নেহাকে করব নাকি নিধিকে? আমার দুজনেরই জন্য মন কান্দে। কথা বিরক্ত হলো যেন, বলল, মন আবার কিভাবে কান্দে সাম্য ভাই? সুন্দরীদের দেখলে সুন্দর ছেলেদের মন কান্দে, ইমপ্রেস করতে মন চায়। তোর কি মনে হয় ওরা ইমপ্রেস হলো? স্নেহার কথা জানি না, তবে নিধির তো ভাইয়াকে পছন্দ করে। সাম্য বুড়ো বাঁকালো, বিষণ্ণ নিয়ে বলল, ভাইয়াকে? ছি, বেডি মানুষ এমনই, বিবাহিত পুরুষকে পছন্দ করে। আমাকেও তো করতে পারতো, তাই না? কথা সে উত্তর করলো, পারতো, ইভেন করতেও পারে। তুমি আর ভাইয়া দেখতে প্রায় একই, লম্বা ও একই, চোখগুলো মিলে। শুধু তুমি ভাইয়ার মতো ভালো না। সাম্য মুহূর্তে কপাল কুঁচকে তীব্র বিরক্তিতা নিয়ে বলল, ভালো না? খারাপ কি করছি? তোকে যে আমাদের বাসায় এখনো থাকতে দিয়েছি, এটাও তো ভালো মানুষই। খারাপ হলে তো কবে তোর বাপের কাছে পাঠিয়ে দিতাম। তোমার বাসায় থাকি না আমি যে তুমি পাঠাই দিবা। নানুর বাসায় থাকিস না, বুঝলাম। তো খাবার খেয়ে যে একটা ছোট হাতি হয়ে গেছিস, এই ছোট হাতিটা তোকে কে বানালো? আমার আব্বুই তো। আবারও ওই শরীর নিয়ে কথা ক্লান্ত ভঙ্গিতে চাইল। শরীর নিয়ে কথা শুনলে কষ্ট পেলেও হজম করতে জানে সে। বলল, তোমার আব্বু আমার মামা হয়, তোর মামা পরে, আগে আমার আব্বু হয়। তুই তো জন্মালি আমার পরে। যখন জন্মালি তখন আমিও পিচ্ছি। আব্বু তোকে আর আমাকে সমানই ভালোবাসতো, আম্মুও। কিন্তু যখন ফুফি মারা গেল আর তুই আমাদের বাড়িতে শিফট করলি, এরপর থেকেই আব্বু তোকে মাথায় করে রাখতো। মনে হতো বাড়িতে সব আদরই তোর। আমি তো অন্যের পোলা। আব্বুর প্লেটের খাবারগুলো তোকে দিত খাওয়ার জন্য। আমি তো কুড়িয়ে আনা ছেলের মতো একদিকে পড়ে থাকতাম। কথা শুনলো। দীর্ঘ এক কাহিনী শুনে প্রশ্ন ছুড়ল, তোমার আমাকে শত্রু মনে হয়, তাই না? সাম্য পাত্তা দিল না, এমন ভঙ্গিতে বলে উঠল, আগে ভাবতাম, এখন ভাবি না, কারণ বুঝলাম যে
তুই এতটাও গুরুত্বপূর্ণ না যে তোরে শত্রুর স্থানে রাখবো। শুধু তোর প্রশংসা হজম হয় না আমার, বিরক্তিকর লাগে তোকে। কথা মলিন হাসলো, মনে মনে আওড়ালো, তবুও ভালো। আমাকে দেখো, তোমাকে দিয়ে দিয়েছি মনের সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গাটাই, যাকে ছোঁয়ার সাধ্য কিনা আমার কখনোই হবে না। শুধু দূর থেকে অনুভূতি বুঝতে পারবো। দিতিরা নামলো তার একটু পরে। সভা থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসলো দিতি সামনে, সাক্ষ্যর সাথে আর কথা, আর সাম্য পেছনে বসলো। সাম্য আচমকায় শুধালো দিতিকে, মাস্ক পরেছিস কেন দিতু? দিতি অতটা সময় কারোর প্রশ্নের সম্মুখীন না হলেও এবারে ক্লান্ত ভঙ্গিতে তাকালো, বলল, মাস্ক এই যে রাস্তায় ধুলো অনেক, তাই। রাস্তায় ধুলো বলে? সিরিয়াসলি? সাক্ষ্য শুধু আয়নায় দিতির হতাশ হওয়া চোখ জোড়া দেখছিল আর হাসি চেপে রাখছিল। ভালো রকমের প্যাচে পড়ে গিয়েছে যেন। দিতি ওর মুখের দিকে একবার চেয়েই উত্তর দিল, আর কি জন্য পড়বো সাম্য ভাই? তুই এত আহামরি বাচ্চা কবে হয়ে গেলি দিতু, যে ধুলো মানাতে পারবি না? আর গাড়িতে ধুলো আসবে কেন? দিতি এবার কেঁদে দিতে মন চাইলো। বোধহয় বান্ধবীর অবস্থাটা কথা বুঝলো, তাই তো বিরক্তি ভঙ্গিতে বলল, ওরা পড়তে ইচ্ছে হয়েছে তাই পড়েছে সাম্য ভাই। তোমার সমস্যা? সাম্য রেগে চাইলো, বলল, তুই কেন নাক গলাচ্ছিস? তোকে যে সাথে বসতে দিয়েছি এটাই তো তোর ভাগ্য। বেডির মতো দেখতে মেয়েদের পাশে আমি বসি না। কাকে বেডি বললা তুমি? তোকে। দিতি এবারে নিজেই বলল কপাল কুঁচকে, তোমার ওকে বেডি কোন দিক থেকে মনে হলো সাম্য ভাই? বেডিরাই ওর মতো মোটা হয় বুঝলি? এই পর্যায়ে সাক্ষ্য দমকে উঠল। আয়না স্পষ্টই কথা শুষে যাওয়া মুখটা চোখে পড়ল। শক্ত কণ্ঠে বলে উঠল, সাম্য, একদিন বলেছি না এসব নিয়ে কথা বলবি না? ওর শরীর নিয়ে তোর এত সমস্যা কি? সাম্য চুপ হয়ে গেল একেবারে। ভাইকে সে ভয় পায়। শুধু জানলার ধারে তাকিয়ে মনে মনে আওড়ালো, ও কষ্ট পেলে আমার ভালো লাগে ভাইয়া, শান্তি লাগে এসব বলে ওর মলিন মুখ দেখতে। দুপুর গড়িয়ে বিকালের একটু আগে সাক্ষ্যদের বাসার সামনে গাড়ি থামলো। সাম্য আর কথা নেমে পড়লো ছটপট। দিতিকে বলে মা, পাও বাড়ালো আতেব। সাক্ষ্য যখন গাড়ি স্টার্ট দিবে তখনই দিতি বলে উঠল, আমিও নামবো, সাজি আম্মুর সাথে দেখা করে আসি। দিতি নামতে নিতেই সাক্ষ্য তার হাত চেপে ধরলো শান্ত স্বরে। মুহূর্তেই বলল, দরকার নেই, গিয়ে আমার মান-সম্মান আর ডুবিয়ে আসতে হবে না দয়া করে। বন্ধুদের সামনে করেছেন মেনে নিয়েছি, আম্মু আব্বু সামনে করলে এক সপ্তাহ আর বাসায় আসতে পারবো না। তাহলে যেতেই হবে, হাত ছাড়ুন। সাক্ষ্য থামলো না। এক হাতে দিতির হাতটা ধরে ওভাবে ড্রেপ করতে করতে বলল, একেবারে পার্মানেন্টলি আসুন, সেদিন শান্তি মতো ঘরে তুলবো। না আসলে? সাক্ষ্য মুখে বাঁকা হাসি ফুটল, বলল, মত যখন দিয়েছেন তখন না আসলেও তুলে নিয়ে আসবো, নো টেনশন। তার আরেকটু সময় পর দিতিকে নিয়ে ওদের বাসার সামনে হাজির হওয়ার পরই সাক্ষ্য গাড়ি থামালো। বুড়ো নাচিয়ে বলল, আই থিঙ্ক একই রুমে থাকার এক্সপিরিয়েন্স খুব একটা খারাপ না। খুনাখুনি মারামারি কিছুই হলো না তো আমরা পার্মানেন্টলি একই রুমে থাকার সিদ্ধান্ত নিতেই পারি, রাইট? সাক্ষ্যর চোখে হাসি। দিতির আগে কপাল কুঁচকালো। সকালের ঘটনার পর সে এখন নেচে নেচে বলবে একই রুমে থাকার সিদ্ধান্ত নিবে? কখনো না। রাগ রাগ ভাব নিয়েই বলল,
একদমই না। আমি সাজি আম্মুকে আগে বলে রাখবো আপনি আর আমি আজীবন আলাদা রুমে থাকবো। আপনি এক রুমে আর আমি এক রুমে, মাঝখানে থাকবে ইয়া বড় এক দেয়াল। সাক্ষ্যদিতির রাগ রাগ মুখের বলা উত্তর শুনে সন্তুষ্ট হতে পারলো, আওড়ালো আস্তাগফিরুল্লাহ, এসব বলতে নেই।